প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আইভি টিচার তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিজ্ঞান বিষয়ের ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের সিডাব্লিউ এসডাব্লিউ খাতা সব ফিরে পেয়েছো। তো এখন আবার পড়াশোনায় মনোযোগ দিবে। আমরা আজকে একটা অধ্যায়ে আলোচনা করব আমাদের তৃতীয় সাময়িক পরীক্ষায়। অধ্যায়ে যাওয়ার আগে আমরা একটু কিছু ছবি দেখি। শিক্ষার্থীরা, ছবিগুলো দেখে বুঝতে পারছো আজকে আমি তোমাদের সাথে কোন বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি? হ্যাঁ, অবশ্যই বুঝতে পেরেছো, কারণ গাছ কেটে ফেলা হচ্ছে, ট্রেনে অনেক ভিড় দেখা যাচ্ছে, পাহাড় কেটে কেটে ধ্বংস করা হচ্ছে। তাহলে এগুলি কেন হচ্ছে? এগুলি অবশ্যই জনসংখ্যা বৃদ্ধির কারণে হচ্ছে। তাহলে আজকে আমরা আমাদের তৃতীয় সাময়িক পরীক্ষার শেষ অধ্যায় 13 জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ, এই বিষয়টি নিয়ে আমরা পড়াশোনা করব। তো তোমরা তোমাদের বই 94 পৃষ্ঠা বের করো এবং আমার সাথে পড়াশোনায় মনোযোগ দাও। জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ, ঠিক আছে। জনসংখ্যা বলতে আমরা কি বুঝতে পারছি? জনসংখ্যা হচ্ছে যে কোনো এলাকায় বসবাসরত মোট লোকজনের সংখ্যা হচ্ছে সেই এলাকার জনসংখ্যা। আর প্রাকৃতিক পরিবেশ কি? আমাদের চারপাশে যে গাছপালা, পশু পাখি, নদী নালা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রাকৃতিক পরিবেশ। তো মানুষের সাথে প্রকৃতির একটা নিবিড় সম্পর্ক থাকবে, তাই না? আর এই নিবিড় সম্পর্কটা রয়েছে মানুষের বেঁচে থাকার জন্যে। আর এই বেঁচে থাকার জন্য মানুষের প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদ হচ্ছে গাছপালা, পশু পাখি, নদী, তারপর কি বায়ু, পানি, হ্যাঁ, প্রাণী, এরা সবই প্রাকৃতিক সম্পদ। তো আমরা যদি সঠিকভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি, তাহলে এরা আমাদের সবসময় আমাদের প্রয়োজন মেটাতে পারবে। এখন কিন্তু পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বেড়ে চলছে, কিন্তু কি হচ্ছে, আমাদের সম্পদ হয়ে যাচ্ছে সীমিত। এখন এই অবস্থায় যদি চলতে থাকে, তাহলে আমাদের প্রাকৃতিক সম্পদের কি হবে? তো এই অধ্যায়টাকে আমাদের দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জনসংখ্যা, খাদ্য ও বাসস্থানের মধ্যকার সম্পর্ক, আর একটা অংশ হচ্ছে প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। তো আজকে আমি তোমাদের সাথে জনসংখ্যা, খাদ্য ও বাসস্থানের সম্পর্ক নিয়ে আলোচনা করব। দেখো, লিখেছে জনসংখ্যার সাথে খাদ্য ও বাসস্থানের সম্পর্ককে একটা ছক দিয়ে তোমাকে একটা ছবি দিয়েছে, হ্যাঁ, চাল দিয়েছে এবং কিছু জায়গা দিয়েছে। এখন বলেছে যে তোমার জনসংখ্যা যদি এভাবে থাকে, তাহলে তুমি কি করে এই ছকটা পূরণ করতে পারবে। দেখো, যখন একজন জনসংখ্যা ছিল, তখন তোমার 120 কেজি, বছরে 120 কেজি চাল লেগেছে এবং তোমার জায়গা প্রয়োজন ছিল 10 বর্গমিটার। এখন ধীরে ধীরে জনসংখ্যা 10 জন, 100 জন, 1000 জন, 10,000 জন করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর পরের অংশে আমাদের কি হবে? তাহলে দেখো, একজন এই ফলাফলের ভিত্তিতে আমরা কি বলতে পারছি? যখন লোক সংখ্যা 1 জন ছিল, তখন আমার চাল প্রয়োজন ছিল আমাদের 120 কেজি এবং জায়গা প্রয়োজন ছিল 10 বর্গমিটার। যখন 10 জন হলো, তখন চাল প্রয়োজন হচ্ছে কত? 1200 কেজি এবং 10 করে বেড়ে যাচ্ছে এবং জায়গার প্রয়োজন হচ্ছে 100 বর্গমিটার। পরে যখন 100 জন হলো, তখন আমার জায়গা প্রয়োজন হচ্ছে কত? 12,000 কেজি এবং জায়গা প্রয়োজন হচ্ছে 1000 বর্গমিটার। এরপর যখন 1000 জন লোক সংখ্যা হলো, তখন চাল প্রয়োজন হচ্ছে কত? 1,20,000 কেজি, হ্যাঁ, এবং জায়গার প্রয়োজন হচ্ছে কত? প্রায় 10,000 বর্গমিটার। এরপর যখন কত হলো? 10,000 লোক বেড়ে গেল, তখন আমাদের কতটুকু চাল প্রয়োজন হচ্ছে? 12 লক্ষ কেজি। 12 লক্ষ কেজি চালের প্রয়োজন হচ্ছে এবং জায়গার প্রয়োজন হচ্ছে কত? 1 লক্ষ বর্গমিটার জায়গার প্রয়োজন হচ্ছে, তাই না? তাহলে দেখছো, জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের খাদ্যেরও পরিমাণ বেড়ে যাচ্ছে এবং বাসস্থানেরও পরিমাণ বেড়ে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জনসংখ্যার সাথে সাথে খাদ্য বাসস্থানের বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা যদি কম হতো, তাহলে আমাদের খাদ্য বাসস্থানের পরিমাণও কমে আসতো। এর নিচের দিকে দেখো, 95 পৃষ্ঠা একটা ছবি দিয়েছে। দেখো, প্রথমে ছিল 3টা পরিবার, হ্যাঁ, 3টা পরিবার, তাদের ফসলের ক্ষেত ছিল 3টা। দেখো কত গাছপালা ছবিটাতে, তাই না? ঠিক তার দ্বিতীয় ছবিতে যাও, দেখো জনসংখ্যা যখন বেড়ে গেছে, তখন পরিবারের সংখ্যা কয়টা হয়েছে? পরিবারের সংখ্যা হয়েছে 7টা, না? 1 2 3 4 5 6 7।
ষাটটা পরিবার হয়েছে। এখন 60টা পরিবারের জন্য বেশি খাদ্যের প্রয়োজন, আর বেশি খাদ্যের জন্য বেশি জমিতে ফসল ফলাতে হবে। সেজন্য গাছ কেটে ফসলের জমি বৃদ্ধি করা হয়েছে। 5টা ফসলের জমি জন্য জায়গা নির্বাচন করা হয়েছে, ফলে গাছের পরিমাণও কমে গেছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ক্রমবর্ধমান জনসংখ্যার সাথে আমাদের খাদ্যের পরিমাণও বেড়ে যাচ্ছে এবং বাসস্থানের জন্য জায়গা পরিমাণও বেড়ে যাচ্ছে, এবং তার সাথে কি হচ্ছে, আমাদের বনভূমি বা গাছপালার পরিমাণ কমে যাচ্ছে। তাহলে দেখো, সারসংক্ষেপে লিখেছে, মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। লোক সংখ্যা যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে, আর বাড়তি মানুষের বসবাসের জন্য আরও বেশি জায়গা প্রয়োজন হবে। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য জায়গা থাকবে না। ছবি দিয়েছে দেখেছে, অধিক জনসংখ্যার জন্য অধিক খাবার এবং বাড়তি বাসস্থানের জন্য অধিক জায়গা প্রয়োজন। তো আজকে আমরা ক্রমবর্ধমান জনসংখ্যা, খাদ্য এবং বাসস্থানের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করলাম 95 পৃষ্ঠা পর্যন্ত। এই 95 পৃষ্ঠা পর্যন্ত আলোচনার প্রেক্ষিতে আমরা অনুশীলনীতে একটা প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নটা নিয়ে আমরা আজকে উত্তরটা আলোচনা করব। বর্ণনামূলকে 1 নম্বর প্রশ্নটা ছিল, হ্যাঁ, জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক ব্যাখ্যা করো। তো আমি এই প্রশ্ন উত্তরটা আমাদের বই থেকেই আমি সাজিয়ে দিয়েছি। যদি তোমরা মনে করো যে তোমরা আরও এখানে কিছু যোগ করবে বা একটু অন্যভাবে লিখতে পারো, উত্তর প্রাসঙ্গিক হলেই তোমাদের নাম্বার দেওয়া হবে, কোনো সমস্যা হবে না। আসলে আমরা একটু আলোচনা করি তাহলে। জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য বাসস্থানের চাহিদা সম্পর্ক ব্যাখ্যা করো। আমরা এর সাথে অবশ্যই তোমরা মনে রাখবে, আমাদের চ্যাপ্টারটা পড়তে হবে, একটা ছোট প্রশ্ন, মানে 1 উত্তরের জন্য 1 নাম্বারের জন্য একটা প্রশ্ন থাকবে, তারপরে বড় প্রশ্নটা আসবে। কাজে আমরা ছোট প্রশ্নগুলো আমরা দিব না, কারণ ছোট প্রশ্নগুলো তোমাদের বইয়ের ভিতরে লাইন থেকে আসবে। তো এখন আজকে বর্ণনামূলক প্রশ্নটা আমি আলোচনা করছি। জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের চাহিদার সম্পর্ক নিবিড়। মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য ও বাসস্থান প্রয়োজন। লোক সংখ্যা যত বাড়বে তত বেশি খাবারের প্রয়োজন হবে। বাড়তি মানুষের বসবাসের জন্য আরও বেশি জায়গা প্রয়োজন হবে। জনসংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে সকলের জন্য প্রয়োজনীয় খাদ্য ও জায়গা থাকবে না। এটাই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সাথে খাদ্য ও বাসস্থানের সম্পর্ক। তো এই উত্তরটা তোমরা তোমাদের বাসার খাতায় হোক, CW খাতায় হোক লিখবে, লিখে তোমরা এটা বোঝার চেষ্টা করবে এবং বারবার করে পড়বে। তো আজকের পাঠ আমাদের এই পর্যন্তই। সামনের ক্লাসে আমরা আবার এই অধ্যায়ের নতুন অংশ নিয়ে আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।